সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আবার অতিথি আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের মেয়র। আমরা তাকে দ্বিতীয়বারের মতো পেলাম। এবার আমরা 5ই আগস্টের পরে প্রথম প্রতিবাদ হিসাবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে আমরা পেয়েছিলাম অনলাইনে, এবং আমরা মনে করিয়ে দিতে চাই এটাই তার কিন্তু প্রথম প্রতিবাদ না। 111-এর পরেও প্রথম প্রতিবাদটা তিনি করেছিলেন এবং সেই প্রতিবাদটা এখনো ইতিহাস হয়ে আছে। আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনাকে শুভেচ্ছা। মারি ভাই, ফজল বারি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনার এই ফজল বাড়ির খবরে আজকেও আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষ করে আমার ভাই ফজলে রাব্বিকেও ধন্যবাদ জানাই যে আপনাদের টিম কলা কৌশলী যারা আছেন, যারা এরকম একটি সুন্দর উপস্থাপনা আমাদের জন্য, আপনাদের দর্শক বৃন্দ যারা দেশে বিদেশে সবাই আপনার এই অনুষ্ঠানটি দেখেন, এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, আপনার সাথে আছেন, এবং আপনার ফজল বাড়ির খবরের সাথে যারা এই মুহূর্তে যুক্ত আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, হযরত শাহজালাল শাহফরানের পূর্ণভূমি সিলেটবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অভিভূত হচ্ছে আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনাদের সাম্প্রতিক বেশ কিছু কাজ। প্রফেসর ইউনূস যখন লন্ডনে গেলেন, প্রবাসীরা, বিলাত প্রবাসীরা আপনাদের নেতৃত্বে যে বিশাল বিশাল আয়োজন করেছেন, অভিভূত হওয়ার মতো একটা ব্যাপার। আর সর্বশেষ গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রাম, আপনারা সবচেয়ে বড় প্রোগ্রামটা করেছেন। বললেন দেশে তো সেই পরিবেশটা নাই, বিদেশে বিভিন্ন শহরে হয়েছে প্রোগ্রামটা। বিলাতের প্রোগ্রামটা খুবই উল্লেখ করার মতো, আপনাদের অভিনন্দন। লন্ডনের প্রোগ্রামটা একটু আমরা যেগুলো জানি না, এগুলো যদি আপনার আমাদেরকে শেয়ার করবেন আপনি। ধন্যবাদ বারি ভাই, আপনাকে এবং আপনার টিমকে আবারও, এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই বর্তমান জবরদখলকারী রেজিমের যিনি প্রধান, আপনার দেখেছেন 5ই আগস্টে বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে হত্যা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাকে গণভবনে হত্যার নির্দেশ দিয়েছিলেন উনি প্যারিস থেকে বসে। এবং 8ই আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত, গতকাল দেখেছেন ক্যাপ্টেন নুরুল হুদা সাহেব, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, নির্বাচন চিফ ইলেকশন কমিশনার ছিলেন, তো উনাকে কিভাবে হেনাস্তা তার রেজিম করছে। এবং সারা বাংলাদেশে, আপনি সিলেটের আমাদের একজন অত্যন্ত গুণী মানুষ, সমাজকর্মী, রাজনীতিবিদ, জাসদের সভাপতি লুকমান আহমদ, যারা এই সিলেটের মাটি মানুষের সাথে সম্পর্ক, উনার বাড়িঘর ভেঙে দিয়েছে। এরকম কোটি কোটি আমার বাড়িতে হামলা করেছে। আচ্ছা, আমি ছোট মানুষ, আমার বাড়িতে হামলা করেছে, আমি এটা নাই ধরলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের ধানমন্ডির বাড়ি, যে বাড়ি এদেশের মুক্তিযুদ্ধ, এদেশের মানুষের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে 6 দফা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে ধানমন্ডির 32 নম্বরের একটি ভূমিকা ছিল। তো আজকে ধানমন্ডির 32 নম্বর তার নির্দেশ, এবং উনি একটি কথাও বলে নাই, একটি প্রতিবাদও করে নাই, যে উনি এইটাও বলে নাই যে এটা করা ঠিক হয় নাই। এই কারণে আজকে দেশের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ডিস্ট্রয়েড, বিদেশিদের কাছে আমাদের মাতৃভূমিকে তুলে দেওয়া, রাজাকার আলবদরদের কাছে আবারও পতাকা দেওয়ার চেষ্টা, এখনো বিহাইন্ড দি সিন তারাই সরকার চালাচ্ছে। এর প্রতিবাদে প্রবাসী নির্যাতন, বিমান বিক্রি করা, তারা সহ, এই কারণেই কিন্তু প্রবাসীরা, এটা শুধু আওয়ামী লীগ বা আওয়ামী পরিবার, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, এরা না, যুব মহিলা লীগ না, এটা শুধু সর্বস্তরের প্রবাসীরা, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সবাই কিন্তু এখানে ওতপ্রোতভাবে তারা যুক্ত ছিলেন, এবং তারা প্রত্যেকটি প্রতিবাদ প্রতিরোধে তারা উপস্থিত হন। এবং আরেকটি বিষয় আপনারা দেখেছেন, করেছেন যেটা, এত মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এটা কিন্তু সংগঠন দিয়ে হয় না সেটা। আর আরেকটা বিষয় আজকে আপনি আরো পয়েন্ট আউট করেছেন, যেটা প্যারিসে বসেই প্রফেসর ইউনূস শেখ হাসিনা, শেখ রেহানাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এটা কিন্তু নতুন একটা দিক কিন্তু আপনার বক্তব্যের। শুনেন, বিষয়টা হলো ডক্টর ইউনূসের মেইন আসল যে চরিত্র,
মানুষ, অনেক মানুষ দেখে উনি সাদা মাটা পাঞ্জাবি পরে ঘুরাঘুরি করে, উনি এনজিও কর্মী, নোবেল লরিয়েট, উনার একটা মুখোশ কিন্তু মানুষের সামনে। কিন্তু এই মুখোশের আড়ালে যে একটি খারাপ দিক ছিল, এটি মানে উনার যে চরিত্র, এটা কিন্তু একজনই জানতেন, বঙ্গবন্ধু কন্যা, যিনি দেশ চালাতেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি আগেই বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু উনি কিন্তু উনাকে চিহ্নিত করেছিলেন। উনি একজন দেশদ্রোহী, উনি একজন লুটেরা, সুদী মানুষ, গরিবের টাকা আত্মসাৎকারী। এবং দেখেছেন উনি কি বসে কি করলো। উনি কিন্তু গ্রামীণ ফোনের 600 কোটি টাকা, গ্রামীণ ব্যাংকের টাকা, তারপরে গরিবের জন্য প্রধানমন্ত্রীর একটি বরাদ্দ ছিল গরিব মানুষকে সাহায্য করা, এই টাকা উনি নিয়ে গেছে তার ব্যাংকে। তো এই যে যে লোকটি, এবং আরেকটি কথা আছে, যে লোকটি একটি ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, সে এই জোর করে ক্ষমতা দখল করা, এই যে এক্সিকিউটিভ পদ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পোস্ট, চিফ অ্যাডভাইজারের, এই যে ক্ষমতা, এই 10 মাসে 12 বার বিদেশ সফর, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের মাধ্যমে। তো এবং এই ম্যাডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান যেটা উনি বলেছেন, এটা সত্যি, এগুলা কিন্তু অনেক আগ থেকে উনি করেছেন, এবং করেই কিন্তু এই জঙ্গিদের নিয়ে উনি কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 1200-র উপরে আমাদের নেতাকর্মী হত্যা, তো পুলিশের হাজার হাজার নেতাকর্মী, পুলিশের হাজার হাজার মানে দেশপ্রেমিক পুলিশকে হত্যা। এবং বিশেষ করে যেটা হলো এখন যে কাজটি করেছে, এই যে মূলা ঝুলিয়েছে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে, যে আগামী দিনে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করবে, নির্বাচন হবে, এগুলো একটা মূলা। এই রেজিম ডক্টর ইউনূস জীবনে নির্বাচন দিবে না। এবং নির্বাচন সে দিবে কিভাবে? সে তো অসাংবিধানিক ভাবে জোর করে ক্ষমতা এসেছে, এবং তার আন্ডারে নির্বাচন এই 18 কোটি মানুষ এর কেউ আমার মনে হয় না মানে। এই যে কিছু বাচ্চা কাচ্চা আছে না, যারা ওই যে আপনার এনসিপির কিছু পোলাপাইন এবং মেয়েরা, যারা এরা তো একবার আনপপুলার হয়ে গেছে, এরা কিন্তু কোনো জায়গায় কিন্তু এখন আর্মি পুলিশ ছাড়া যেতে পারে না। কারণ হলো দেশের মানুষ বুঝে গিয়েছে এরা এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের যে এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে আমাদের যে একটি মাতৃভূমি, আমাদের পতাকা মানচিত্র, যে দেশ একটি মানে এগিয়ে গিয়েছিল, যে দেশ একটি, আমরা মেট্রো রেল, আমরা নতুন বিমানবন্দর, আমাদের টানেল, আমাদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, আমরা একটি উন্নত রাষ্ট্রের দিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে যখন নিয়ে যাচ্ছিলেন, একটি গণতান্ত্রিক পরিবেশ, দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওয়াজ রাইট। হ্যাঁ, নির্বাচন নিয়ে কিছু কথা বিভিন্ন সময় এসেছে, আমি এটা উড়িয়ে দেই নাই। বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন নিয়ে কথা উঠেছে, এ যাবৎ যত নির্বাচনের প্রত্যেকটি নির্বাচন কথা, আমেরিকার নির্বাচন নিয়ে তো কথা উঠেছে, উঠে নাই? উঠেছে। তো আমি বলতে চাই, এজন্য একটি দেশকে মেডিকুলাস ডিজাইন করে জোর করে ক্ষমতা দখল করবে, এবং এখানে জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিবে, এবং শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিবে। আজকে মানুষ হত্যা, রাস্তায় আমাদের 50% এর উপরে হলো উইমেন্স, তারা কিন্তু রাস্তায় বেরোতে সাহস পায় না। উইমেন্স বিন রেপ, চিলড্রেন বিন রেপ বাই দি জঙ্গিজ এন্ড আদার পার্টি ইন বাংলাদেশ। তো এই যে কাজটুকু, এইটা তো বাংলাদেশের যারা সুস্থ চিন্তার মানুষ, যারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, যারা দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বা সাধারণ মানুষ, রাজনীতি করেন না, রিক্সা পুলার, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, এবং বিশেষ করে সিভিল সোসাইটির লোকজন, তারা কেউ এটা পছন্দ করেন না। তারা আওয়ামী লীগকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনেকেই ভুল বুঝেছিলেন, কিন্তু আজকে তারা বলতে শুরু করেছেন যে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনাতেই আমাদের আস্থা, আমরা শেখ হাসিনাকে আবার ফেরত চাই। কারণ তারা দেখেছেন যে শেখ হাসিনার 16 বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এদেশের মানুষের অবকাঠামো উন্নয়ন, এদেশের মানুষের সম্মান, আত্মসম্মান। এবং আমরা দেখেন এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন দেশের সাথে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত, ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, আমি সেলুট জানাই এই ভদ্র মহিলাকে, উনি সমস্ত বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য ঘুরে বেরিয়েছেন, আমাদের 1 কোটি মানুষকে তারা সহযোগিতা করেছেন। তো আমি বলতে চাই, আমরা যারা আমাদেরকে সহযোগিতা করবে, যারা পাকিস্তানি, যারা আমাদের মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে, খুন করেছে, হত্যা করেছে 30 লক্ষ মানুষ,
তাদের পক্ষে আমরা থাকবো না যারা আমাদের বন্ধু, যারা আমাদের সহযোগিতা করে? অবশ্যই আমাকে যদি কেউ বলে আমি প্রকাশ্যে, আমি কিন্তু ভয় পাই না। কারণ যেটা সত্য, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। তার মানে এইটা না ভারত আমাদের প্রভু না। ভারতকে সবকিছু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এটাই ছিল বিউটি, যে উনি উনার হিস্সা দেশ, দেশপ্রেমিক শক্তি হিসাবে, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে উনি কিন্তু ভারতের সাথে বার্গেন করার মতো সাহস থাকতো। কিন্তু আর যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তারা কিন্তু ভারতের সাথে তারা এই হিস্সা নিতে পারে নাই। একমাত্র ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে, ভালো সম্পর্ক রেখে, মানে প্রপার ডিপ্লোমেসির মাধ্যমে উনি কিন্তু আমাদের দুই দেশের সম্পর্ক ভালো রেখেছিলেন। এবং এখানে কোনো তাদের সেভেন সিস্টার নিয়েও প্রবলেম হয় নাই, আমাদের দেশেও কোনো আনস্টেবিলিটি হয় নাই। কিন্তু ডক্টর ইউনূস ও প্যারিস থেকে বসেই কিন্তু ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারত, এই ভারতের সেভেন সিস্টারকে আনস্টেবল করার জন্য, কারণ এই মেডিকুলাস ডিজাইনের মধ্যে তারা তো আগেই কাজ করেছে। এই যে 10টা অস্ত্র, তারপরে আপনার আরো কিছু জিনিস তারা অতীতে ঘটিয়েছে, যেটা হলো দুই দেশের মধ্যে যাতে একটি উচ্ছৃঙ্খল পরিবেশ থাকে। কিন্তু আমরা আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে সেনাবাহিনীর ক্যাপাসিটি, আমাদের যে আমাদের যে শক্তি, আমাদের যে মজুদ অস্ত্র, সবকিছু মিলিয়ে আমরা কিন্তু উই আর নট এ কম্পিটিটর অফ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। কারণ ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, ভারতের সাথে আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে আমাদেরকে চলতে হবে। তার মানে আমি দেশপ্রেমিক না, এটা এটা বোঝায় না। আর এটা বোঝায় যে আমার দেশকে সুস্থ রাখা, আমার দেশের মানুষ জনগণকে সেফ রাখা, আমার দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে এনশিওর করা, যেটা করেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং উনি সফল হয়েছিলেন। চৌধুরী, আমরা জানি ভারতের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য বন্ধু দেশ হচ্ছে ব্রিটেন, যে দেশে বসে আপনারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করছেন। ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সাথে আপনার দেখা হয়, কিন্তু প্রফেসর ইউনূসের দেখা হয় নাই। এটার সাথে আপনাদের যে সাম্প্রতিক কর্মকাণ্ড, এর কোনো ধরনের প্রভাব কি আছে বলা যায়? দেখেন, এখানে শুধু আমরা তো এজ এ কমিউনিটি, এজ এ পলিটিক্যাল পার্টির ওয়ার্কার হিসাবে আমরা আমাদের কথা বিভিন্ন জায়গায় বলছি। আমরা আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলছি, রেইজিং অফ এক্সট্রিমিজম ইন বাংলাদেশ, আমাদের নেতাকর্মীদের বাড়ি করে হামলা, লুট, তোরাজ। এখন দেখেন, ইজ এ গ্লোবাল ভিলেজ, ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ। এখন আমার বাড়িতে কোথায় হামলা হয়েছে এটা কিন্তু এখানে বসে গুগলে সবাই জানে। তো আমার সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক, ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার, উনি যখন প্রথম এমপি হন, উনি আমার গ্রামের বাড়ি বুরুঙ্গার পশ্চিম তিলাপাড়াতে গিয়েছিলেন, আমার গ্রামের বাড়িতেও গিয়েছিলেন। এবং উনি একজন ভালো মানুষ, এবং উনি একজন গণতন্ত্রমনা মানুষ, এবং উনি কিন্তু খুবই একটা প্রোগ্রেসিভ মানুষ। উনি কিন্তু বাংলাদেশে কি ঘটছে এটা কিন্তু আমাদের বলে দিতে হয় না, তাদের গভর্নমেন্টের যে ব্রিটিশ গভর্নমেন্টের যে মেকানিজম, তারা এটা কিন্তু জানে, তারা এটা বুঝতে পারে যে কি হচ্ছে। তো বিষয়, তারা তো একটা পৃথিবীর মধ্যে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়। তারা যে আমার কথায় বা আপনার কথায় বা আরেকজনের কথায় আর আমার সাথে সম্পর্ক আছে, আমাকে চিনে, আমার কথায় সে মুভ হয়ে যাবে, নো। তারা কিন্তু তাদের প্রপার চ্যানেলে, তাদের যিনি অ্যাম্বাসেডর আছেন, তাদের যে মুফা আছে, তাদের মাধ্যমে ডক্টর ইউনূসের কার্যকলাপ বা ডক্টর ইউনূসের যে জঙ্গি সরকার, তারা কি করছে দেশের মানুষকে নির্যাতন এবং এক্সট্রিমিজম রেইজিং ইন বাংলাদেশ, এবং যে খুনিদেরকে ছেড়ে দিয়েছে, জঙ্গিদের ছেড়ে দিয়েছে, এটা কিন্তু তাদের যে গোয়েন্দা সংস্থা এটা রিপোর্ট করেছে। যে কারণে, এবং ওনার সাথে দু একজন জঙ্গি, শীর্ষ জঙ্গিও ছিল, অনেকেই জানেন না, যে কারণে কিন্তু মানে উনি খুব সেফ ফিল করতেছিল না যে ডক্টর ইউনূসের সাথে। প্রথম কথাটা হলো যে ডক্টর ইউনূস কোনো নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী না, উনি জোর করে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছেন, এটা সবাই এটা জানে। এটা ইট ওয়াজ মেডিকুলাসলি ডিজাইন করে তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। এই কারণে সর্ববৃহৎ একটি আপনার গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী, যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, এই একটি সভ্য দেশের প্রধানমন্ত্রী, একজন এরকম অসভ্য যারা পনা করেন, উনি যদিও উনাকে দেখতে অসভ্য মনে হয় না, কিন্তু উনার কার্যক্রম, প্রত্যেকটি কার্যক্রম অসভ্য। উনি সিনিয়র মানুষ,
ওনার বয়স 84 বছর। আমি বেশি কিছু বলতে চাই না, আমি কম্পারেটিভলি ইয়াং পলিটিক্যাল একজন ওয়ার্কার, কিন্তু উনার যে কার্যকলাপ উনি যেটা করেছেন আজ পর্যন্ত ধানমন্ডির 32 নম্বর কে গুড়িয়ে দিয়েছে। এবং উনি দায়িত্বে থাকার পর সরকারি সিটি কর্পোরেশন থেকে স্থানীয় সরকারের দায়িত্ব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার নির্দেশে, এবং আরো যারা সব হিসাব কিন্তু তাদেরকে দিতে হবে, তারা কিন্তু বসে সরকারি বেকু দিয়ে প্রায় 24-48 ঘন্টা 3 দিন ধরে সেটাকে ভেঙেছে, গুড়িয়ে দিয়েছে। তো ধানমন্ডির 32 নম্বরে বাংচুর, আগুন, লুটতরাজ, বাঙালির প্রত্যেকটি নিরীহ স্বাধীনতার সপক্ষের মানুষের মনে আগুন দিয়েছে। আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে অনেক লোক পছন্দ করে না, অনেক মানুষ আওয়ামী লীগ করে না, কিন্তু ধানমন্ডির 32 নম্বরে বাংচুর, হামলা, লুটতরাজ এটা কিন্তু তারা মেনে নেন নাই, তারা প্রতিবাদ করেছেন। যদিও তারা জোর করে সাংবাদিকদেরকে জেলে পুড়ে রাখতেছে, মুখ বন্ধ করে দিয়েছে, কোনো স্বাধীনতা নাই সংবাদপত্র, তারপরেও মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে। এবং এটার সাথে পিছনের দিক দিয়ে আরো অনেকেই জড়িত আছেন। এইটা আগামী দিনে ব্রিটেনের একজন মন্ত্রী সবার আগে একটা বক্তব্য রেখেছিলেন বা বাংলাদেশ ঘুরে গিয়ে, যে বাংলাদেশে তারা একটা সব দলের অংশগ্রহণের নির্বাচন চান। বাংলাদেশে এই সরকার মাইনাস আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের জন্য কাজ করছে। এটা ব্রিটেনের সাথে কি সম্পর্ক স্বাভাবিক করবে আগামীতে, না আরো সমস্যা তৈরি করবে? শুনেন, বিষয়টা হলো যে যিনি মুফাস, উনি কিন্তু কমনওয়েলথ সেক্রেটারি, তো উনি কিন্তু বাংলাদেশে গিয়ে কথা বলেছেন, দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তো এরা, ব্রিটেন যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা কিন্তু সবসময় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বা ইনক্লুসিভ ইলেকশন, কাউকে বাদ দিয়ে, এবং আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক সংগঠন, গতকালকেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, ৭৬ বছরে পা দিয়েছে। এদেশের অভ্যুদয়ের সাথে, এদেশের প্রত্যেকটি আন্দোলন, সংগ্রাম, বাক ভোটের অধিকারের সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা আব্দুল হামিদ খান মাসানি এবং শামসুল হক সাহেব, উনারা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, উনারাই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই অঞ্চলের মানুষকে মুক্ত করার জন্য, এই অঞ্চলের মানুষ যাতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই কারণেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আজও অবধি আওয়ামী লীগ সেই লক্ষ্যেই কাজ করেছে। আইয়ুব খান, ইয়াহিয়া খান চেষ্টা করেছে, পরবর্তী সময়ে আরো যারা স্বৈরাচারী সরকার ছিল, তারা জান্তা সরকার ছিল, তারাও চেষ্টা করেছে, পেরেছে, পেরে নাই। আওয়ামী লীগের নেতৃত্বেই 30 লক্ষ মানুষ এবং 3 লক্ষ মামুনের সব্রমের বিনিময়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সমস্ত গণতান্ত্রিক যারা স্বাধীনতার পক্ষের সাধারণ মানুষ যুদ্ধ করত, কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের যে সংগঠন, আওয়ামী লীগের যে হোল। এই আওয়ামী লীগকে ডক্টর ইউনূসের মতো একটা লোক যে চিঠি লেখলে, উনি একবার চিঠি লেখছিল না একটা রাজনৈতিক দল গঠন করবে, কেউ কি রেসপন্স করেছিল? আমি উনাকে বলতে চাই, উনি একটা এলাকায় নির্বাচন করুক, উনার বাড়ির এলাকায় নির্বাচন করুক, উনি কতটা ভোট পায় এইটাই দেখবে। তো আমি বলে, আর উনি নির্বাচন করবে কি, উনি উনার প্লেন টেন রেডি। বাড়ি ভাই, আপনাকে একটা কথা বলি, পাকিস্তানের হামিদ কারজাই যখন তারা বসাইলো, তখন কিন্তু পরে দেখছিলেন তো কিভাবে তারা নিয়ে গেছিল। এই প্লেনটার ছবি আমি পাঠা দিব না আপনার কাছে। এরকম কিছুদিন পূর্বে আমাদের কক্সবাজারে ঘোরাঘুরি করে নাই একটা বড় প্লেন, এই প্লেনে কারা কারা যাবে এবং তাদের ভিসা করা আছে, তারা কিন্তু চলে যাবে। তো এরা দেশকে, এর আগে দেশকে তারা উঠে দেওয়া যাবে। তাদের যে কাজ, এই কাজ শেষ করে তারা এই দেশকে, দেশের চাবি অন্য জায়গায় দিয়ে তারা দেশ থেকে চলে যাবে। এবং এই দেশের সিটিং এমপি টিউলিপ, তাকে নিয়ে যে হয়রানিমূলক কর্মকাণ্ড প্রফেসর ইউনূসের, এটা কমিউনিটিতে কি প্রভাব ফেলে আপনাদের? না, আপনি দেখেন, আমি একটা কথা বলি, টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী, উনি কিন্তু ব্রিটিশ একজন বোর্ন, উনি পলিটিশিয়ান, উনি কিন্তু লেবার পার্টির থেকে নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী। উনি কিন্তু প্রথমে কাউন্সিলর ছিলেন, তারপরে এমপি 3 বার নির্বাচিত হয়েছেন, আবার উনি মিনিস্টার হয়েছেন। এবং অত্যন্ত লেবার পার্টি, তারা লেবার পার্টি কিন্তু বলে যে শি ইজ দি স্টার অফ দি লেবার পার্টি। তো এখানে কমিউনিটির মধ্যে ভেরি পজিটিভ টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে মানুষ। কিন্তু একটি গোষ্ঠী যারা যারা আসলে, আমি বলবো যে
তারা তারা আসলে যেহেতু বিভিন্ন কারণে, রাজনীতির কারণে তারা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর পরিবারের প্রতি তাদের বিভিন্ন রাগ বিরাগ আছে, এই কারণেই তারা একটু এই ক্যাম্পেইনটা চালিয়ে যান। যদিও এই জিনিসটা অত্যন্ত গর্হিত, এবং এখানে যোগ দিয়েছেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার রেজিম। তারা প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা, তারপরে তারা যত ধরনের মানে মিডিয়া ইউজ করা, মিলিয়নস অফ পাউন্ড খরচ করা, এটা হলো ডিফেন্ড করা। এটা কোনোটাই সত্য না, কিন্তু তারা আসলে টিউলিপ সিদ্দিককে ডিফেন্ড করতে চায়, এবং টিউলিপ সিদ্দিকী যাতে ভালো না করতে পারেন আগামী দিনে ব্রিটিশ পলিটিক্সে এই কাজটা তারা করতে চায়। তবে আমি একটা জিনিস বলি, যে মানুষের যে কোয়ালিটি, মানুষের যে স্কিল, এইটাকে চাইলেও তো পলিটিক্সে আপনার প্রোপাগান্ডা করে অতীতে বহু মানুষকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, বরং তারা আরো বীরের বেশে ওভার পপুলেটেড পপুলারিটি পেয়েছে। তো এরকম টিউলিপ সিদ্দিকীকে আমার মনে হয় ক্ষতি করতে গিয়ে ডক্টর ইউনূসের এই রেজিম এখন এই কিছুদিন ধরে দেখতেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো উনাকে খুব বিশাল কিছু মনে করেন, যে উনি একটা ওয়ার্ল্ড ফেমাস নোবেল লরিয়েট, উনি এনজিও কর্মী, অমুক তমুক, এবং এখন জোর করে ক্ষমতা দখল করেছেন। তো টিউলিপ সিদ্দিকী, এখন আমি দেখলাম ব্রিটিশ মিডিয়া টিউলিপ সিদ্দিকী আর ডক্টর ইউনূস হয়ে গেছে এরকম এরকম মিডিয়ার মধ্যে। তো এইটা টিউলিপ সিদ্দিকীর যে এজ আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এজ, এটা এটা দেখলে তো এটা অবশ্যই এটা মানায় না। কিন্তু তারপরেও, কারণ যেহেতু এটা সভ্য দেশের মিডিয়া, তারা কিন্তু অরিজিনাল কথাটা সামনে এসেছে, যে টিউলিপ সিদ্দিকীর পক্ষ থেকে। স্কাই নিউজ, সর্বশেষ স্কাই নিউজ টিউলিপ হ্যাঁ, সিদ্দিকীর স্কাই নিউজ যে করেছে, প্রত্যেকটা মিডিয়া করছে। আর একটা বিষয় আমি বিশাল আমি একটা বিষয় জানাই, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এবং তার রেজিমকে কিন্তু টিউলিপ সিদ্দিকী এমপি, উনি উনার লয়ার চিঠি লিখেছেন, উত্তর দেয় নাই। উনি বলছেন দেখা করবেন, এটা উত্তর দেয় নাই। কেন? তাদের ভয় কি? তাদের দুদক যদি টিউলিপ সিদ্দিকীর কোনো কিছু থাকে বাংলাদেশে, উনি এখানে জন্মগ্রহণ করেছেন, এখানে পলিটিক্স করেছেন, বাংলাদেশে উনার কিছুই নাই, এটা হলো উনাকে এম্বারাস করা, অসম্মানিত করা। তো এইটা কি ঠিক? উনারও তো মেয়ে আছে না, উনার বাচ্চা আছে না, তারপরে আরো যারা রাজনীতি করেন তাদের বাচ্চা আছে না। তো এইটা কিন্তু আল্লাহ তো সহ্য করবে না। আমি এটাকে এরকম দেখি, কারণ উনার মতো একটা বয়স্ক মানুষ, একটা উনার নাতির থেকেও মনে ছোট, এরকম উনি কাজ করেন, এটা আসলে রাজনৈতিক, শুনেন, এটা পলিটিক্যালি আমি আলাপ করতে চাই না, বা আমি আমি কিন্তু প্রথম দিন থেকে ওনার অ্যাপ্রোচটা, উনি বঙ্গবন্ধু পরিবারের একটা শত্রু, না, সেই প্রথম দিন থেকে ওনার আমি অ্যাপ্রোচটা একটা কিন্তু কথা বলতে চাই, বঙ্গবন্ধুর, শুনেন, আমি বঙ্গবন্ধু পরিবারের যারা রাজনীতি করেন দেশে, উনাদের নিয়ে উনি কথা বলুক, উনি উনাদেরকে নিয়ে যা করুক, এটা হলো অন্য ভিন্ন বিষয়। যে রাজনীতির সাথে দেশের সাথে সম্পৃক্ত না, ব্রিটিশ পলিটিক্স করেন, এটা তো আমাদের দেশের সম্মান। এটা আমরা বাঙালি হিসাবে আমরা গর্বিত। আমাদের বাঙালি হিসাবে যে আমাদের যারা এখানে ভালো পলিটিক্সে ভালো করে, আমরা বিভিন্ন ভিন্ন মত হলেও আমরা তাদেরকে সম্মান দিই। আপনি যারা এখন আমাদের বিরোধিতা করছে, মানে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার, তাদেরকেও জিজ্ঞেস করেন, আমরা তাদের জন্য গিয়ে ক্যাম্পেইন করেছি এজ এ মেম্বার অফ লেবার পার্টি। কারণটা হলো এরা আমাদের আমাদের সন্তান, এরা আমাদের বাঙালি, বাংলাদেশের আমাদের অরিজিন, যে কারণে আমরা তাদের নিয়ে প্রাউড ফিল করি। কিন্তু বিষয়টা হলো তারাও তো না বুঝে বিভিন্নভাবে অ্যাপ্রোচড, রংলি তারা পোর্ট্রেট করতেছে। তো আমার বক্তব্য হলো, আমরা সবাইকে সম্মান জানাই, আমরা সবাইকে সম্মান জানাতে চাই, এবং ব্রিটিশ পলিটিক্সে আরো আমাদের ছেলে মেয়েরা আরো ভালো করুক। একদিন কেউ, আমরা চাই যে মেয়র অফ লন্ডন হবে, মিনিস্টার হবে, ক্যাবিনেট সেক্রেটারি হবে, একদিন প্রাইম মিনিস্টার হবে। তবে আমি টিউলিপ সিদ্দিকীর বিষয়ে একটি কথা বলতে চাই, আমি ছোট মানুষ, আমি অত পাগ্য রাজনীতিবিদ না, আমি দীর্ঘদিন লেবার পলিটিক্সের সাথে এখানে ছিলাম। আমি আপনাকে বলি, টিউলিপ সিদ্দিকী এমন কোন জায়গায় ভবিষ্যতে যাবেন ব্রিটিশ পলিটিক্সে, যেটা আমরা কেউ চিন্তা করতে পারবো না। এটা টাইম জন্য আমরা অপেক্ষা করতে থাকি। আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ মানুষের দক্ষতা, স্কিল, ডায়নামিজম, তারপরে ব্রিটিশ সোসাইটিতে এখানে আমি বললাম আপনার সম্পর্কে একটা খারাপ কথা, বা আমি বললাম, তারা কিন্তু সব দেখে। এখানে কেউ এমপি হতে হলে তার সবকিছু কিন্তু আগে স্ক্রিনিং হয়, কেউ মিনিস্টার হতে হলে তার স্ক্রিনিং হয়। তো টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে যা তারা বলছে সবগুলোই মিথ্যা, সবগুলাই অপবাদ, সবগুলাই এম্বারাস করার জন্য, ড্যামেজ করার জন্য। তবে এইটা এইটা আমি মনে করি সত্য সত্যই, মিথ্যা মিথ্যেই।
এখন আমি টিউলিপ সিদ্দিকীর পক্ষে সাফাই গাচ্ছি না, আমি বলতেছি সত্য আর মিথ্যা। এটা যদি রুশনারা আলীর পক্ষে আমরা দাঁড়িয়েছি, রুশনারার বিরুদ্ধে ক্যাম্পেইন হয়েছিল, আমরা রূপা হকের বিপক্ষে হয়েছিল, আমরা নিজে গেছি ক্যাম্পেইনে। আফসানা যিনি এখন এই সরকারের বিরুদ্ধে 24 ঘন্টা কাজ করছেন, আমরা তার জন্য, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, এই মেয়েকে তার পক্ষে আমি নিজে কি দাঁড়াইছি তার সেন্টারে, যাতে সে বুট পায় একটি মানে কি কৃষ্ণাঙ্গ মেয়ে দাঁড়িয়েছিল, আর সে ছিল আমাদের বাঙালি। আমরা ওপেনলি গিয়ে তার জন্য কাজ করি। আপনি মাই নেম আমার কথা জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমরা কেন গিয়েছি? সে হলো আমাদের বাঙালি মেয়ে, আমাদের বিএমই মেয়ে, সে আমাদের কমিউনিটির জন্য কাজ করে। রাজনৈতিক মতাদর্শ বাংলাদেশি মতাদর্শ, তো আমি সবাইকে বলবো সবাই মিলেই আমাদের কমিউনিটি, সবাই মিলেই আমাদের দেশ। আমরা কিন্তু 7.5 কোটি মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছিল, এবং সবার অংশগ্রহণ ছিল, সবার সহযোগিতা ছিল। এই প্রবাসীরাও সবাই যে আওয়ামী লীগ করতো এটা আমি বলবো না, বাট তারা শেখ সাহেবকে চিনত, তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে চিনত, তারা বঙ্গবন্ধুর নেতৃত্বেই সেদিন মহান মুক্তিযুদ্ধে টাকা দিয়েছিল, তারপরে সহযোগিতা করেছিল, ক্যাম্পেইন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, ব্রিটিশ পার্লামেন্টের সামনে ডেমনস্ট্রেশন করেছিল, 10 ডাউনিং স্ট্রিটের সামনে ডেমনস্ট্রেশন করেছিল, আমাদের মা বোনেরা রাস্তায় মিছিল করেছিলেন। তো এইটা আমি আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই, যে আমি মাঝে মধ্যে চিন্তা করি 71 সালে এত আমাদের মা বোনেরা কিভাবে আসলেন, শত শত হাজার হাজার আমাদের মা এবং বোনেরা মিছিল করেছেন ট্রাফলকার স্কয়ারে। এখন কিন্তু আমরা 500 মহিলাও রাস্তায় পাই না। তো এইটার কারণটা হইল দেশপ্রেমিক ছিলেন, দেশের প্রতি তাদের আনুগত্য ছিল, তারা মুক্তিযুদ্ধের প্রতি তাদের আনুগত্য ছিল। তারা চেয়েছেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়েছেন 71 সালে, সেই দেশকে তারা স্বাধীন করতে হবে, এজন্য সমস্ত শক্তি মেধা বুদ্ধি দিয়ে তারা সেদিন কাজ করেছেন। আপনাকে গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যে প্রোগ্রামটা করেছেন লন্ডনের যে হোটেলটায়, বিশাল একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা আপনার বলেন তো, এই নেপথ্যের আয়োজনটা কিভাবে সম্ভব হয়েছে, এত মানুষকে নিয়ে আসে সেখানে? বিষয়টা হলো, আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা কালকে রয়্যাল রিজেন্সি হল, একটা মেনর পার্ক, বিশাল হল আছে, সেখানে তারা উপস্থিত হয়েছিলেন। হলের জায়গা না হওয়ার পরে বাইরে প্রায় 1000 খানেক লোক ছিল। তো এটা যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজন করেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের আমাদের যিনি এখন আমাদের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ, উনি কিন্তু একটু অসুস্থ থাকার কারণে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব জালাল উদ্দিন, আপনার এলাকার মানুষ, আপনার মৌলভীবাজারের মানুষ, এবং আমাদের সংগঠনের যিনি সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন, এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক। 5ই আগস্টের পরে উনি দিনরাত পরিশ্রম করছেন। আমাদের সম্পাদকীয় সহসভাপতি, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ, সব অর্গানগুলা ইউনাইটেডলি, এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, সিলেটের যারা নেতা আছেন তারাও কাজ করেছেন। বিষয়টা হলো এখানে আমাদের ইউনিটি আছে। যুক্তরাজ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার ভেরি ইউনাইটেড, তারা আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা, এবং তাদের এই কঠোরতা এবং ইউনিটির কারণেই কিন্তু আমাদের মিডিয়াতে যারা কাজ করছেন, যারা কমিউনিটি ওয়ার্ক করছেন, যারা পার্টির বিভিন্ন অর্গানে কাজ করছেন, সবাই ইউনাইটেড। এই জন্যই সফল হয়েছে কালকের এই মিটিংটি, আমি মনে করি। বাংলাদেশের সাবেক মন্ত্রীদের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। জি এত বড় গ্যাদারিং এই প্রথম, এত এত মন্ত্রী একটা স্টেজে উপস্থিত ছিলেন তারা। এই মন্ত্রীদের ব্যাপারে কি বক্তব্য কমিউনিটির? অনেকে পালিয়ে মন্ত্রীদের বিষয়ে আমাদের কমিউনিটি কিছু লোক তো, যারা শুনেন, যারা আওয়ামী লীগকে দেখতে পারে না, পছন্দ করে না, তারা তো কিছু নেগেটিভ কথা বলে, এটা বলে না ঠিক না, কিন্তু এই মন্ত্রীরা তো এই কমিউনিটির মানুষ, এই দেশের সন্তান, তাদের যার যার এলাকার মানুষ, তাদেরকে ভেরি ওয়েলকামিং, এবং তারা প্রত্যেকেই কিন্তু এই যে অনুষ্ঠানগুলোতে আসছেন, কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন, মিডিয়াতে যাচ্ছেন। সো আমি কোনো কোনো সিরিয়াস কোনো রিপারকাশন আমি দেখতে পাই নাই, এবং দলের ভিতরে অত্যন্ত আন্তরিক আমাদের নেতাকর্মীরা, এবং তারা যে ভিকটিম, তাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, মামলা হয়েছে, তাদের উপর হামলা হয়েছে, এটা নিয়ে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত, এবং তাদেরকে ভেরি ভেরি ওয়েলকামিং ইন লন্ডন। আচ্ছা, আপনি একটা মামলা করেছিলেন এই ইউনূস সরকারের মানবতা বিরোধী কর্মকাণ্ডকে। আপনি প্রথম বাইরের আন্তর্জাতিক আদালতে আপনি মামলায় গিয়ে, এই মামলাটার ফলো আপ আমরা জানতে চাই। হ্যাঁ,
মামলাটি হলো আপনাকে বলতে চাই যে ভাই, আমরা যে আন্তর্জাতিক আদালতে মামলা করেছি ডক্টর ইউনূসের এই রেজিম, যেহেতু আমরা বাংলাদেশে কোনো এখন এই মুহূর্তে আইনের শাসন নেই এবং আমাদের কোর্টে কোনো সুযোগ নাই, তারা জোর করে কোর্টকেও চেঞ্জ করে দিয়েছে। এজন্য আমরা এই যে আন্তর্জাতিক কোর্টে আমরা গিয়েছি। আমাদের যে আপনি দেখেছেন ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জুর ইসলাম মঞ্জু, তারা দুইজন কাজ করছেন এবং একজন ব্যারিস্টার ফিলিপস এবং তাদের ফার্ম, তারা কাজ করছেন। বিষয়টা হলো যে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা আপনাকে মিডিয়াতে আপডেট দেওয়ার মতো এখন পর্যন্ত আমাদের কাছে এই আমরা দ্বিতীয় চাই না। কিছু জিনিস আমরা একটু পরে আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে আমরা প্রেস কনফারেন্স করে আসব। তো কাজ অগ্রগতি খুব ভালো এবং আমরা যে এভিডেন্স গুলা দিচ্ছি, প্রত্যেকটি এভিডেন্স কিভাবে কি করছে, অনেকেই কিন্তু এখন তদবির করছেন যে আমি আসছিলাম না, আমাকে একটু মাফ করেন, অনেক সচিব অনেকে, কিন্তু আমরা কিন্তু কাউরে চাচ্তেছি না। যারা এটার সাথে জড়িত তারা সবাইকে আমরা হেগে নিয়ে আসবো, এটাই আমাদের চ্যালেঞ্জ। এই মামলার পরবর্তী স্টেজ কি এরা বাংলাদেশও তদন্ত এখন কিন্তু করতে হবে? ইনকোয়ারি স্টেজে। এখন আমরা যে মামলাটা দিয়েছি বা আমরা যে একটা অ্যাপ্লিকেশন করেছি, বারি ভাই আমি বলতে চাই যে আমরা যে কথা বলছি এটা যে সত্য বলছি, এইটাও তারা কিন্তু ইনকোয়ারি করছেন। তাদের একটা টিম বাংলাদেশে তারা গিয়েছে, গোপন ভাবে তারা কাজ করছেন, তারা প্রত্যেকটা স্পটে যাচ্ছেন এবং তারা দেখছেন যে আসলে ওইটার কোনো ইয়ে আছে কিনা, মেরিট আছে কিনা। তা আমার কথাটা হলো আমরাও তো সত্য চাই, আমরা তো ন্যায় বিচার চাই। আমাদের কত সত্য আর মিথ্যা আমরা চাই যে যেগুলা তারা ইনকোয়ারি করে দেখক যে আমরা যে মামলাটা দিয়েছি এটা সত্য দিছি না মিথ্যা দিছি। সত্য হলে, আর আমি চাই যে ডক্টর ইউনূস আরো বেঁচে থাকুক এবং উনাকে এই হেইকে বিচারে কাঠগড়া দাঁড়া করাতে পারি, এই দোয়াটুকু আমি জাতির সামনে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চাইলাম যে উনার এই বিচার বাংলাদেশে তো হবেই হবে এবং বিদেশের মাটিতেও এই হেইকে উনার বিচার যাতে আমরা দেখতে পারি দেশবাসী। আপনি এইসব বক্তব্য যখন রাখতে শুরু করলেন অনলাইনে, প্রথম মানুষ হিসাবে বা বাংলাদেশের একজন ইলেক্টেড জনপ্রতিনিধি হিসাবে এর প্রতিক্রিয়ায় দেশে আপনার বাড়িঘরে হামলা হয়েছিল। আমার বাড়িতে এখন পর্যন্ত 2 বার বড় ধরনের হামলা হয়েছে, আরেকবার চুপি চুপি হামলা করেছে। তো আর আরেকটা বিষয় হলো গত পরশুদিন একটি মামলা হয়েছে আমার উপর, তারপরে দুদকের মামলা দিচ্ছে, আমাকে ভয় দেখানো হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে আমি যাতে মুখ বন্ধ রাখি। তো আমার কথাটা হলো আমাকে মেরে ফেলা ছাড়া আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না। এই কারণে এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্মী, আমি এদেশের একজন দেশপ্রেমিক সন্তান। আমি বিশ্বাস করি, আমি রাজনীতি করি দেশের মানুষের জন্য, সিলেটের মানুষের জন্য। আমি সিলেটের নির্বাচিত প্রতিনিধি, আমাকে জোর করে সরানো হয়েছে, আমার বাড়িতে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, লুটতরাজ করা হয়েছে। আমি জীবনেও, আমি আপনাকে একটি কথা বলি, আমার গ্র্যান্ডফাদার, আমার ফাদার, আমি, আমার ভাইরা, আপনি ইনকোয়ারি করেন, আপনি আমাদের অঞ্চলের পাশাপাশি মানুষ, আমাদের বৃহত্তর সিলেটে যারা এই মুহূর্তে দেখছেন বা বাংলাদেশের মানুষ আমাকে যারা চিনেন, যদি কেউ বলে কোনোদিন আমার পরিবারের পক্ষ থেকে কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, কারোর সাথে কাউকে একটা মিথ্যা মামলা দিয়েছি, যারা অন্য দল করেন, যারা আমাদের দলের করেন না, এবং লুটতরাজ করেছি, অসস্তা করেছি, কাউকে চাকরি দিয়ে টাকা নিয়েছি, কাউকে কোনো ক্ষতি করেছি, তাহলে আমি রাজনীতি ছেড়ে তখন আমি মুখ বন্ধ করে দিব। এটা আমি অন রেকর্ড বলতেছি। আমি শুধু না, আমার দাদা, আমার বাপ, আমার ভাই, আমার 6 ভাই, আমি, আমার সন্তানরা, এটা যদি এভিডেন্সিয়াল কেউ বলতে পারে, আমি এই চ্যালেঞ্জটা আমি মিডিয়াতে দেওয়ার মতো সাহস আমার আছে। আমি আদর্শিক কর্মী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। আমি এই দেশের মানুষের কল্যাণে কাজ করব, দেশের জন্য কাজ করব। আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না। আমাকে যতই থ্রেট দাও, আমাকে মেরে ফেলতে পারে, মেরে ফেললে আমার মুখ বন্ধ করবে, এর আগে পারবে না। কারণ আমরা এই দেশের মানুষের মুক্তি চাই। এদেশের 18 কোটি মানুষ আজকে জিম্মি। আওয়ামী লীগের মতো সংগঠনের নেতাকর্মীরা আজকে জিম্মি। আজকে কোর্টে মব জাস্টিস হচ্ছে, আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, আজকে মানুষের ব্যবসাপাতির ধ্বংস, আজকে সাংবাদিকরা মুখে কথা বলতে পারতেছে না, সাংবাদিকরা জেলের মধ্যে আছে। আপনার দেখেছেন যে আপনার ডক্টর দীপুমণির মতো একজন একজন মহিলা নেত্রী, যিনি একজন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, তাকে কোর্টের মধ্যে কিভাবে হেনস্থা করেছে। কালকে ক্যাপ্টেন নুরুল হুদা সাহেব একজন মানে সিইসি ছিলেন, তো উনি যদি কোনো অন্যায় করতেন উনাকে মামলা দেন, উনাকে কোর্টে উনি অ্যারেস্ট করেন, কিন্তু উনাকে জুতার মালা দিবে, এটা কতটুকু নির্লজ্জ। আমি বিএনপির যে তাদের দুমুখী নীতি, বিএনপির নেতারা আজকে তারা বলছেন যে তারা
মব জাস্টিসে বিশ্বাস করেন না, তাদের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি যিনি সদস্য সচিব কিভাবে এই লোকের একজন মুরব্বী মানুষের গলায়, মুক্তিযোদ্ধার গলায় দেয়, সারা সারা বাংলাদেশেই কিন্তু তারা এটা করছে। এটা হলো হিপোক্রেসি। তবে আমি বিশ্বাস করি যে এই হিপোক্রেসি করে কিন্তু তারা পার পাবেন না, তাদের গ্রাউন্ড তারা লস করে ফেলছে। আজকে বাংলাদেশের মানুষ দেখছে তারা কিভাবে, তারা কি করছে। সারা দেশের মানুষ, আপনি 2000 কোটি টাকার পাথর বুলাগঞ্জে কারা লুট করেছে দেখেন, আপনি সাংবাদিক, আপনারা দেখেন। তো এইটা আমি বলতে চাই, তো এটা তারা যত করবে তারা আরো পচবে, মানুষের থেকে তারা সরে যাবে। তো আমি বিশ্বাস করি এটার পিছনে একটি ডিজাইন মাস্টার প্ল্যান আছে, যে গণতান্ত্রিক শক্তিগুলাকে ধ্বংস করে দেওয়া, যারা রাজনৈতিক দল আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া। এটাও তো বিএনপির নেতৃত্ব বুঝতে পারছে না, এই কারণেই তারা কিন্তু এই কাজগুলা করছে, যে মানুষ কিন্তু এগুলো পছন্দ করে না, মানুষ কিন্তু এই ন্যাক্কারজনক নিন্দনীয় কাজ পছন্দ করে না। তো আর মানে এখন যার উপরে আপনি হামলা করছেন, যাকে আপনি নির্যাতন, জাস্টিস মানিকের উপর কিভাবে নির্যাতন কোর্টে করেছিল, তো উনি একজন সুপ্রিম কোর্টের আপনার এপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন। তো এগুলা তো যারা করছেন তাদের উপরে তো আবার আসবে। আমি যদি একটি খারাপ কাজ করি তা আমার উপরে কিন্তু ফিরে আসবে, এটা আমার উপরে না আসলে আমার পরিবারের উপরে আসবে, আমার ছেলে মেয়ের উপর আসবে। এটাই তো মনে রাখা উচিত। দেশে আপনাদের নেতা কর্মীদের উপর কোন রাজনৈতিক দলের লোকেরা আক্রোশমূলক হামলা করছে বেশি? এই মুহূর্তে যদি আমি বলি বিএনপি, ছাত্রদল, যুবদল, তারাই করছে এই মুহূর্তে। আরেকটা তথ্য আমাদেরকে জানার জন্য, আপনাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় আপনাদের সাথে কথা বলেন, গতকালকেও আপনাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে কথা বলেছেন। বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহানা, উনি সম্ভবত বিলাতেই আছেন, উনাকে আমরা কোথাও কথা বলতে দেখি না। আপনারা কি চেষ্টা করেন তার সাথে কথা বলে বা নিয়ে আসার কোনো দেখেন, জায়গায়? বিষয়টা হলো উনি কিন্তু আমি যদ্দূর জানি, হ্যাঁ, আমাদের সাথে তো কথা হওয়ার সুযোগ খুব কম, কিন্তু বিষয়টা হলো যে উনি লন্ডনে নাই, এটা আমি বলতে পারি। তো এইটা উনি উনি সবসময় আসলে আপনারা দেখেছেন, অতীত আমরাও দেখেছি, দলের আমরা কর্মী হিসাবে উনাকে সামনে কোনো সময় দেখা যায় না। উনি উনি বঙ্গবন্ধুর কন্যা, কনিষ্ঠ কন্যা, উনি একজন দেশপ্রেমিক মানুষ, সদালপী মানুষ, উনি সৎ নিষ্ঠাবান। উনি কোনো সময় কোনো কিছু সামনে কোনোদিন আমরা দেখিনি দলীয় কর্মী হিসাবে উনাকে। আপনি গতকালকেও শেখ হাসিনার একটা নির্দেশ আছে, তো উনি সারা দেশের নেতা কর্মীদের কথা বলেন, একটা কথা বলেন যে যে যেখানে আছে সে সেখানকার নেতা। গতকালকে আপনাদের প্রোগ্রামে বলেছেন দাবায় রাখতে পারবে না। বঙ্গবন্ধু সেই যে সাহস, সেই কথাটা উনি আবার উচ্চারণ করেছেন। এই বিষয়টা একটু কি প্রতিক্রিয়া তৈরি না, করেছে? বিষয়টা হলো যে দাবায় রাখতে পারবা না, এটা তো যথাযথই বলেছেন। অতীত হিস্ট্রি কি বলে? বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চায় নাই, পারছে, পারে নাই, উনি দেশ স্বাধীন করে দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যাকে 21শে আগস্টে হত্যা করতে চায় নাই, বেগম আইবির রহমান সহ 23 জনকে হত্যা করে নাই, করেছে। উনার উপর 17 বার হামলা করা হয়েছে হত্যার জন্য, পারছে, পারে নাই। উনি কিন্তু 4 বার এদেশের মানুষের মুক্তির জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আজকে ওরা পারবে না, দাবায় রাখতে পারবে না। দাবায় রাখতে পারবে না কিভাবে? লন্ডনের মতো একটি জায়গায় হাজার হাজার মানুষ হলে, উপচে পড়া ভিড়, মানুষ দাঁড়াইতে পারতেছে না। আমি একটা কথা আপনাকে বলি যে আমি নিজেও দাঁড়াইতে পারতেছিলাম না। আমি গরমে, এত বেশি লোকজন, মঞ্চের থেকে শুরু করে প্রত্যেক জায়গায় ভিড়, এই ভিড়ের কারণে আমার মাথা ঘুরছিল। পরে আমি একটু বাইরে গিয়ে আমি দাঁড়াইছি। কারণটা হলো এত লোকবল, যত মনে করেন যত ক্যাপাসিটি, এর থেকে 5-10 গুণ বেশি মানুষ হয়ে গিয়েছে, রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। যে এই এলাকা যদি আপনি চিনেন, আপনি অবশ্যই চিনেন, আপনি এই এলাকা অঞ্চলের, যেহেতু আমাদের সিলেট, বৃহত্তর সিলেটের মানুষ, আপনি জিজ্ঞাসা করেন যে আমি নিজেও আসলে মানে চিন্তা করতে পারতেছিলাম যে এত মানুষ হবে মিটিং এর মধ্যে। এটা কিন্তু স্বতঃস্ফূর্ততা, এটা যে আমাদের কোনো ক্রেডিট না কিন্তু, যে আমরা কিছু করে ফেলছি না। মানুষ শেখ হাসিনার জন্য এসেছে, মানুষের শেখ হাসিনার প্রতি আস্থা বিশ্বাস, আওয়ামী লীগের প্রতি আস্থা বিশ্বাসের কারণে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আর আওয়ামী লীগ ক্রাইসিসে, শুনেন, আওয়ামী লীগ যখন বিপদে পড়ে তখন কিন্তু আওয়ামী লীগ 1 কোটি গুণ শক্তিশালী। যাদেরকে আমি জীবনে দেখি নাই, জীবনে কোনোদিন দেখি নাই, তারাও কিন্তু এখন আওয়ামী লীগের জন্য তারা দিন রাত পরিশ্রম করছেন, কাজ করছেন, তাদের কোনো ইন্টারেস্ট নাই। আমি মনে করেন আওয়ামী লীগের প্রিভিলেজ ক্লাস, আওয়ামী লীগ থেকে আমি পেয়েছি, আমি মেয়র হয়েছি, আমি যেতেই পারি, আমি অর্গানাইজ করতে পারি, কিন্তু যারা কিছুই পায় নাই
জীবনে কোনোদিন কোনো একটি দাওয়াতপত্র পায় নাই আওয়ামী লীগ প্রধানমন্ত্রী আসলে, তারাও কিন্তু এখন যে পরিমাণ তাদের মানে স্পিড, তারা টাকা খরচ করছেন, তারা চিঠি লিখছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মিডিয়াতে কথা বলছেন। তো এটাই কিন্তু স্পিরিট অফ লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের স্পিরিট, বাঙালি বাংলাদেশের স্পিরিট। বলা হয় আওয়ামী লীগ বিরুদ্ধে হলে হ্যাঁ, অতুলনীয়, এটাই মনে হয়। বেপরোয়া, তাকে কোনোভাবে কেউ আমি দাবায় রাখতে আমি আমি একটা কথা বলি ভাই, সেদিন আমি আমার বাসার পাশে আমি লন্ডিতে গেছিলাম। তো হঠাৎ একজন বয়স্ক মানুষ, উনি বললেন উনার বয়স 84 বছর। আমাদের কাজী যে গণসাহায্য সংস্থার যিনি প্রধান ছিলেন, কাজী জাফরুল্লাহ সাহেব, না জাফরুল্লাহ, ডাক্তার জাফরুল্লাহ সাহেব, উনার উনার সমসাময়িক বা উনার সিনিয়র। তো উনি আমাকে ইশারা দিলেন, তো আমি একটু আগায় গেলাম। মুরব্বী মানুষ, উনি ব্যারিস্টার, আলতাফুর রহমান নাম। উনি আমারে বললেন যে আমি কিন্তু আপনাদের গিয়ে দেখেছি, আমি আসবো, আমি কোনোদিন যাই না, আমি এখন আসবো। এরা কি করছে, এই যে ডক্টর ইউনূস কি করছে, আমি আসবো, আমি এখন কাজ করব, মানে মুক্তিযুদ্ধের পক্ষে সহযোগিতা। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন অর্গানাইজার। তো আমি চিন্তা করলাম এই আওয়ামী লীগকে, এই দেশকে, এই মুক্তিযুদ্ধকে কেউ চাইলেও পারবে না। এরা স্বপ্ন দেখতে পারে, মানুষ দুঃস্বপ্ন দেখে না, রাত্রে আমরা ঘুমালে অনেক স্বপ্ন দেখি না। তো আমি বিশ্বাস করি আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্স শেখ হাসিনা, অবশ্যই আওয়ামী লীগ আবার গর্জে উঠবে বাংলাদেশে। আবারও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে অর্থনৈতিক মুক্তি, থেমে যাওয়া যে অসমাপ্ত কাজ, এগুলো আবারও এগিয়ে যাবে। জয় বাংলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ বারি ভাই। অনেক ধন্যবাদ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনি আমাদের সময় দিয়েছেন। আমরা আবার আপনাকে আনবো, আপনার কথা শুনবো। আপনার আপনার এলাকার মানুষ সবাই আপনার কথা শুনতে চায়, জানতে চায়। বাংলাদেশের সাংবাদিকদের সাথে আপনার খুব চমৎকার একটা সম্পর্ক। বিভিন্ন সময় তারা আপনার কথা জিজ্ঞেস করে, আপনার অনুপ্রেরণা গুলা স্মরণ করে। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ বারি ভাই। এবং এই মুহূর্তে আপনার কলা কৌশলী, আমার ভাই রাব্বি সহ যারা এই মুহূর্তে আপনার সাথে আছেন, আমাদের সাথে আছেন, সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ করে গতকালকের লন্ডনের অনুষ্ঠানে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী যারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আপনার মাধ্যমে একটি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষ করে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমাদের মধ্যে উপস্থিত ভার্চুয়ালি যোগদান করে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলার দুঃখী মানুষের শেষ ভরসা, জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। উনার বক্তব্য সবাই খুব আমরা উৎফুল্ল, এবং আমাদের স্পিরিট আরো বেড়ে গিয়েছে। আমরা আরো স্পিড নিয়ে কাজ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য কাজ করে দোয়া করবেন, এবং সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন, যাতে আজীবন সততা এবং নিষ্ঠার সাথে জনগণের, মানুষের কল্যাণে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ।